সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্মার্ট একাডেমিক সলিউশন। আজকে আমরা একটা বিদ্যালয়ের নবম শ্রেণীর পদার্থবিদ্যার এমসিকিউ কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা আমাকে আমার একটা স্টুডেন্ট পাঠিয়েছে, চলো আমরা একসাথে চেষ্টা করি। দেখো, বহু নির্বাচনী প্রশ্ন অর্ধবার্ষিক পরীক্ষার। আমরা 1 নম্বর প্রশ্নটি দেখি। 1 নম্বর প্রশ্নে বলা আছে 1 অ্যাটোওয়াট সমান কত ওয়াট। তাহলে এইটি আমাদের কিন্তু প্রথম অধ্যায়ের প্রেফিক্স বা উপসর্গ বা গুণিতক অংশে। এখানে আমরা বড় থেকে ছোট অনেকগুলো সূচক শিখেছিলাম, দেখো মনে আছে কি না। ছোট সূচকগুলো কি ছিল? মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো। তাহলে মিলি, মাইক্রো, এরপরে ছিল ন্যানো, একদম শেষে গিয়েছিল অ্যাটো। অ্যাটো মানে 10⁻⁻18। ঘ আমাদের সঠিক উত্তর। তোমরা যে বড় সূচক যেগুলো মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, এইগুলোও দেখে নেবে। দ্বিতীয় প্রশ্ন, বলের মাত্রা। বল এমন একটি রাশি যাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। এফ ইকুয়াল হলো এম এ। আমরা যদি 2 মার্কের প্রশ্ন আসতো বলের মাত্রা সমীকরণ প্রতিপাদন করো, তাহলে আমরা ভর ইন্টু ত্বরণ, ত্বরণকে আবার ভেঙে বল বাই সময় ডিটেলস করতে পারতাম। কিন্তু শর্টকাটে কি করতে পারি, আমি যেটা বলি তোমাদেরকে, প্রথমে এই বলের একক যদিও নিউটন, কিন্তু আমরা বলের মৌলিক এককগুলোতে কনভার্ট করব। বলের এককটিকে মৌলিক এককে কনভার্ট করব। কিভাবে? দেখো, ভর, এই যে এম মানে কি? ভর, ভরের একক হলো কিলোগ্রাম। এরপর আছে ত্বরণ, এ, ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমাদের বলের মৌলিক একক, মৌলিক রাশির এককগুলোর সাহায্যে প্রকাশ। তাহলে এইটাকে যদি আমরা মাত্রায় কনভার্ট করি, কেজি বা কিলোগ্রাম, এটি একক কোন রাশির? মৌলিক রাশিটি হলো ভর, এর মাত্রা হলো ক্যাপিটাল এম, মাস। এরপরে মিটার, মিটার কোন রাশির একক? মিটার হলো দৈর্ঘ্য। আমাদের যে মৌলিক রাশি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক হলো মিটার। তাহলে দৈর্ঘ্যকে প্রকাশ করি কিসের সাহায্যে? এল বা লেন্থ। এরপরে সেকেন্ড, সেকেন্ড কোন রাশির একক? সেকেন্ড হলো সময় বা টাইম বা টি এর একক। পাওয়ার দেখো -2, তাহলে বলের মাত্রা হবে mlt ইনভার্স 2। আমাদের এই দেখো mlt ইনভার্স 2, খ নম্বর প্রশ্ন সঠিক উত্তর। এরপরে যদি আমরা 3 নম্বর প্রশ্ন দেখি, 3 নম্বর প্রশ্নে কি বলা আছে? সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? সমত্বরণে যখন কোনো বস্তু চলে, আমরা জানি কি সমত্বরণে চললে প্রতি মুহূর্তে বেগের মান একই হারে বৃদ্ধি পায়, এবং যে কোনো পরিবর্তন যদি একই হারে হয় বা সমানভাবে পরিবর্তন হয়, সমানভাবে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমাদের দেখো মূলবিন্দুগামী ঊর্ধ্বমুখী সরলরেখা, সাধারণত ঊর্ধ্বমুখী সরলরেখাটাই একই হারে বৃদ্ধি প্রকাশ করে। এখন এটা মূলবিন্দুগামী ঊর্ধ্বমুখী সরলরেখা। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, দেখো আমাদের অনুভূমিক অক্ষে আছে সময়, এবং উলম্ব অক্ষে কি আছে? উলম্ব অক্ষে আছে বেগ। এই যে অনুভূমিক অক্ষে সময়, উলম্ব অক্ষে আছে বেগ। তাহলে সময়ের সাথে সাথে এই বেগের মান একই হারে বৃদ্ধি পাচ্ছে। অতএব আমাদের 3 নং প্রশ্নের সঠিক উত্তর হবে ক। এরপরে আমাদের দেখি 4 নম্বর প্রশ্ন, সবচেয়ে দুর্বল বল কোনটি? এটা আমাদের 3য় অধ্যায়ের প্রশ্ন। 3য় অধ্যায়ে আমরা পড়েছি 4টি মৌলিক বল সম্পর্কে। এর মধ্যে মহাকর্ষ বল ছিল সবচেয়ে দুর্বলতম বল। মহাকর্ষ বল হলো সবচেয়ে দুর্বল বল। এরপরে আমাদের 5 নং প্রশ্নে কি বলা আছে? 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 1 গ্রাম ভরের একটি বুলেট 100 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে যায়। বন্দুকের পশ্চাৎ বেগ কত? তাহলে এটা আমরা খুব সহজভাবে সমাধান করতে পারি। আমাদের পশ্চাৎ বেগ ক্যাপিটাল ভি ইকুয়াল কি ছিল? -mv ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। স্মল এম স্মল ভি এটা ছিল বুলেটের ভর এবং বেগ, এবং ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি ছিল বন্দুকের। তাহলে স্মল এম এর ভ্যালু কি হবে? আমাদের এখানে উদ্দীপকে 1 গ্রাম বলা আছে, যদি এটা সিজিএস একক, আমাদের এসআই এককে নিতে গেলে কেজিতে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বুলেটের ভর থাকবে 0.001 ইন্টু ভি। দেখো বুলেট 100 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে যায়, তাহলে ভি এর ভ্যালু হলো 100 ডিভাইডেড বাই আমাদের বন্দুকের ভর দেয়া আছে 1 কেজি, তাহলে ক্যাপিটাল এম এর ভ্যালু হবে 1। তাহলে এটা আমাদের কত বেগ প্রাপ্ত হবে? ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটরেরও প্রয়োজন হয় না, হয়তো আমরা সহজেই বুঝতে পারছি 0.1 মিটার পার সেকেন্ড।
অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ঘ 0.1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে 6 নম্বর প্রশ্ন দেখি। 1 কেজি ভরের একটি বস্তু কত বেগে গতিশীল হলে 1 কেজি ভরের একটি বস্তু কত বেগে গতিশীল হলে 200 জুল গতিশক্তি প্রাপ্ত হবে? তাহলে 1 কেজি ভরের একটি বস্তু কত বেগে গতিশীল হলে, আমরা গতিশক্তির সূত্র কি জানি? গতিশক্তি ই কে বা কে ইকুয়াল হলো হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমাদের কত বেগে গতিশীল হলে, মানে ভি এর ভ্যালু জানতে চাচ্ছে। তাহলে ভি ইকুয়াল কী হবে? ভি ইকুয়াল হবে 2, দেখো ক্রস গুণ হয়ে উপাশে গেলে উপরে চলে যাবে, 2k ডিভাইডেড বাই এম চলে আসবে নিচে, আর ভি স্কোয়ার ছিল অতএব বর্গমূল করলে এই পাশে বর্গমূল হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে ভ্যালু? আমরা যদি মানটা বসিয়ে দেই, 2 ইন্টু গতিশক্তি দেখো 200 জুল, 200 ডিভাইডেড বাই এম কত বলা আছে আমাদের? 1 কেজি ভরের বস্তু, তাহলে এটা হবে 1, এই টোটালটার উপরে বর্গমূল। 200 গুণ 2 বর্গমূল কত হবে? এটা হবে 200 গুণ 2 মানে 400, 400 বর্গমূল করলে হবে আমাদের 20, তাহলে সঠিক উত্তর হবে 20 মিটার পার সেকেন্ড। খ হলো সঠিক উত্তর। এরপরে 7 স্প্রিং ধ্রুবকের একক। দেখো স্প্রিং ধ্রুবকের একক এটা আমাদের কিন্তু খুবই সহজ একটি জানা জিনিস। স্প্রিং, যখন আমরা স্প্রিংয়ের বিভব শক্তি পড়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে স্প্রিংয়ের বিভব শক্তি কীভাবে নির্ণয় করতাম। স্প্রিংয়ের বিভব শক্তি কী ছিল? স্প্রিংয়ের বিভব শক্তি ছিল ইউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই যে কে, এই কে ছিল কিন্তু আমাদের স্প্রিংয়ের ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে কে এর ভ্যালু কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি কে ইকুয়াল 2u ডিভাইডেড বাই হবে এক্স স্কোয়ার। তাহলে এখন দেখো আমাদের এই যে ইউ, এই 2 ক্রস গুণ হয়ে উপরে চলে গেল 2, তাহলে আমরা এখন যদি এই 2u বাই এক্স স্কোয়ারের একক বের করি, সেটাই কি আমাদের স্প্রিং ধ্রুবকের একক হয়ে যাবে। 2 তো সংখ্যা, এর তো একক হবে না। ইউ মানে কি? বিভব শক্তি, স্প্রিংয়ের বিভব শক্তি। যে কোনো শক্তির একক কি? যে কোনো শক্তির একক হলো জুল, ডিভাইডেড বাই নিচে এক্স কি ছিল? এক্স ছিল আমাদের সরণ, স্প্রিংয়ের সরণ। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর একক কি হবে? সরণ একক হলো মিটার, এবং দেখো একটা স্কোয়ার আছে। তাহলে আমাদের একক কি পেয়ে যাচ্ছে এখান থেকে? একক হয়ে যাচ্ছে জুল পার মিটার স্কোয়ার। কিন্তু দেখো জুল পার মিটার স্কোয়ার তো আমাদের এককে আমাদের অপশনেই নেই। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? জুল কিসের একক? জুল হলো শক্তির একক, আবার শক্তি হলো কাজের সমতুল। তাহলে আমরা কি জানি? কাজ ডাব্লিউ সমান কি? তাহলে আমরা জানি কাজ ডাব্লিউ সমান হলো এফ এস। এবার এই যদি এফ এবং এস এটার একক তৈরি করতে চাই আমরা, এফ হলো বল, বলের একক হলো নিউটন, আর এস মানে সরণ, সরণের একক হলো মিটার। তাহলে এই যে কাজ ডাব্লিউ, কাজের একক যে জুল বা শক্তির একক জুল, জুলের পরিবর্তে আমরা কি লিখতে পারি? নিউটন মিটার। এবং দেখো সাথে আছে আমাদের মিটার ইনভার্স 2 বা মিটার টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে আমরা সূচকের নিয়ম থেকে সহজেই বের করতে পারি নিউটন পার মিটার। এটা কিন্তু আমাদের অপশনে আছে। দেখো স্প্রিং ধ্রুবক খ, স্প্রিং ধ্রুবকের একক নিউটন পার মিটার। এবার 8 নং প্রশ্ন দেখি আমরা। 8 নং প্রশ্নে বলা আছে একটি 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান গাড়িকে 50 সেকেন্ডে থামানো হলো, গাড়িটির মন্দন কত? দেখো কিলোমিটার পার আওয়ার এটা তো আমাদের এসআই একক না। কিলোমিটার পার আওয়ারকে আমাদের কি করতে হবে? প্রথমে এটাকে আমাদের এসআই এককে কনভার্ট করতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ারকে কীভাবে কনভার্ট করতে পারি? কিলোমিটারকে 1000 দ্বারা গুণ করলে সেটা হবে মিটার, আর 3600 দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাবে সেকেন্ড। তাহলে আমরা যদি কনভার্ট করি 36 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের বেগের ভ্যালু চলে আসতেছে, বা আদি বেগ ইউ চলে আসবে 10। তোমরা কনভার্ট করে নিও, তোমরা আমি আশা করি তোমরা পারো। 36 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত হবে? 3600। তাহলে ইউ হয়ে যাবে আমাদের 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা হবে আমাদের আদি বেগ। এবার যেহেতু বলা হচ্ছে 50 সেকেন্ডে থামানো হলো, তার মানে কি শেষ বেগ হয়ে যাবে 0, এবং আমাদের টি এর ভ্যালু হলো 50 সেকেন্ড। তাহলে মন্দন জানতে চাচ্ছে। এ ইকুয়াল সূত্র কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি এর ভ্যালু কত? দেখো শেষ বেগ হয়ে গেল 0 মাইনাস আদি বেগ হলো 10 ডিভাইডেড বাই সময় হলো 50।
এটা বোঝাই যাচ্ছে আমাদের, ক্যালকুলেশন করলে আসবে 0.2। এই যে 10 আর 50কে কাটাকাটি করলে আমাদের চলে আসতেছে 0.2, কিন্তু আমাদের দেখো এখানে মাইনাস থেকে যাচ্ছে, তাহলে একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের যেহেতু মন্দন জানতে চেয়েছে গাড়িটির মন্দন কত, তাহলে কি আমরা মাইনাস চিহ্নটা বাদ দিয়ে শুধু 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখব। দেখো এখানে কিন্তু মাইনাস সহ একটা অপশন আছে, এটা দেখে কেউ কনফিউজড হবে না। যদি ত্বরণ কত জানতে চাইতো তাহলে এই ক হতো সঠিক উত্তর, কিন্তু এখানে ত্বরণ কিন্তু জানতে চাইনি, মন্দন জানতে চেয়েছে। মন্দন মানেই কথাটা দেখো, মন্দন কথাটার মধ্যেই ঋণাত্মক শব্দটা আছে, অতএব আমরা এখানে মাইনাস চিহ্ন বাদ দিয়ে খ নম্বর সঠিক উত্তর নেব, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে 9 নম্বর, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনে হেলে পড়ে, এর কারণ। এটা আমরা জানি, আমরা নিউটনের গতির প্রথম সূত্র থেকে জড়তা সম্পর্কে ধারণা পেয়েছিলাম, এবং যেহেতু বাসটি থেমে থাকা বাস ছিল, অতএব স্থির ছিল বলে এখানে স্থিতি জড়তা কাজ করবে। সঠিক উত্তর হলো ঘ। এরপরে 10 নং প্রশ্ন দেখব আমরা। দেখো 10 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তকার কাঁচফলকের পুরুত্ব নির্ণয়ে প্রধান স্কেল পার্ট 18 মিলিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 8 পাওয়া গেল। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার হলে পুরুত্ব কত? আমরা মিলিমিটার এককও দেখতে পাচ্ছি, সেন্টিমিটার এককে উত্তর দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে আমরা মিলিমিটার এককে চেষ্টা করি। দেখো যদি আমরা সূত্রটা চিন্তা করি, আমাদের সূত্র কি, m প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এখানে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল আমাদের 18, তাই তো? প্রধান স্কেল পার্ট হলো 18 মিলিমিটার, প্লাস ভি হলো 8, এবং এর সাথে গুণ হবে ভিসি। দেখো ভিসি আছে 0.01 সেন্টিমিটার, যেহেতু এটা মিলিমিটার এককে ছিল এটাকেও মিলিমিটারে কনভার্ট করব। এটাকে সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে 10 গুণ করতে হবে, হয়ে যাবে 0.1 ঘর দশমিক ডানে আগাবে 0.1 হয়ে গেলে এটার ক্যালকুলেশন করি আমরা 18.8 মিলিমিটার। তাহলে দেখো এই ক নম্বর হলো আমাদের সঠিক উত্তর। এরপরে 11 নম্বর, কোনটির মধ্যে ঘর্ষণ নেই? এই অপশন দেখারই দরকার নেই, বাকিগুলো দেখো মসৃণ তল। আমরা জানি কি, অমসৃণ তলের কারণেই বা তলের উঁচু নিচু খাঁজের কারণেই ঘর্ষণ বলের সৃষ্টি হয়, কিন্তু মসৃণ তলে অবশ্যই ঘর্ষণ থাকবে না। আমরা সবসময় টাইম সেভ করার চেষ্টা করবো এমসিকিউতে, কারণ এমসিকিউ করতে গেলে তুমি সব অপশন দেখতে যখনই যাবে 25টা এমসিকিউ অ্যান্সার করার সঠিক সময়ের মধ্যে কিন্তু সব যেগুলো আর কি ম্যাথ থাকবে তোমার তো ক্যালকুলেশন করতে হবে, টাইম ওয়েস্ট হবে। অতএব যেখানে টাইম সেভ করা যায় টাইম সেভ করে ফেলবো। তারপরে যদি দেখো বাকিগুলো হাঁটতে গেলে আমাদের জানি যদি ঘর্ষণ বল না থাকতো হাঁটতে পারতাম না, গাড়ি চালানো, দালান গড়ে তোলা সবগুলোতেই লাগে, অতএব আমাদের দরকারই নাই, যেহেতু মসৃণ তল আছে অতএব ওইটি আমাদের সঠিক উত্তর। এরপরে আমরা দেখব 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কি বলা আছে, কাজের মাত্রা কোনটি? তাহলে কাজের মাত্রা দেখার জন্য আমরা প্রথমেই কি করব, প্রতিপাদন করার তো সময় নেই, আমরা এখান থেকে শর্টকাটে কি করব, মৌলিক রাশিতে কনভার্ট করব। ডাব্লিউ ইকুয়াল আমরা নর্মালি জানি কি এফ এস, আবার এফ ইকুয়াল কি, এফ ইকুয়াল আমরা জানি এম এ এস, তাহলে এম এ এস। এবার এই যে এম এ এস এটাকে যদি আমরা এককে কনভার্ট করি, দেখো ভর, এম মানে কি ভর, ভরের একক হলো কিলোগ্রাম বা কেজি, এ মানে ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে আছে এস মানে কি সরণের একক হলো মিটার। তাহলে আমাদের এককটি কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এই এককটি থেকে আমরা সহজেই মাত্রা কিভাবে বের করব, কিলোগ্রাম। এইটি কোন রাশির একক, কিলোগ্রাম হলো ভর বা মাস, এম এর একক, তাহলে মাত্রা এম। মিটার লেন্থ বা দৈর্ঘ্যের একক এল, এই স্কোয়ার পাওয়ার ছিল 2, সেকেন্ড এস এটা হলো আমাদের সময়ের একক মানে টি, টি এর পাওয়ার দেখো -2, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা আমাদের সঠিক উত্তর, অপশন খ। এরপরে নম্বর, হৃৎপিণ্ডের স্পন্দন কোন ধরনের গতি? খুবই সহজ প্রশ্ন, সময় নষ্ট না করি, এটা একটা পর্যায় গতি। আচ্ছা এবার দেখবো আমরা 14 নম্বর প্রশ্ন। 14 নম্বরে কি বলা আছে, 5 কেজি ভরের একটি স্থির বস্তুকে 3 সেকেন্ড ধরে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিলে এর চূড়ান্ত ভরবেগ কত? এখন স্থির বস্তুকে যদি আমরা একটা স্থির বস্তুকে 3 সেকেন্ড ধরে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিই, তাহলে চূড়ান্ত বেগ বের করতে হবে। চূড়ান্ত বেগ কি হবে, স্থির বস্তু যে কোনো বস্তুর শেষ বেগ ভি ইকুয়াল কি
যেহেতু ত্বরণ আছে ইউ প্লাস এটি, তাহলে আদিবেগ ছিল শূন্য, যেহেতু স্থির বস্তু আদিবেগটা হয়ে যাবে শূন্য। তাহলে ভি ইকুয়াল শেষ বেগ কী দাঁড়াবে? ভি ইকুয়াল এর ভ্যালু কত 3 এবং টি এর ভ্যালু কত 3 সেকেন্ড 3, তাহলে শেষ বেগ হয়ে যাচ্ছে 9। এবার ভরবেগ, চূড়ান্ত ভরবেগ কী হবে? এই বেগ এবং এই যে দেখো বস্তুর ভর 5 কেজি, তাহলে চূড়ান্ত ভরবেগ এম ভি ইকুয়াল হবে 5 ইন্টু 9, মানে 5 নং 45 কেজি। এই যে আমাদের সঠিক উত্তর হলো ক, 5 নং 45 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এবার একটা উদ্দীপক দেয়া আছে আমাদের নিচের চিত্রের আলোকে 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো একটি সরল দোলক দেয়া আছে। সরল দোলকটা দেখতে পাচ্ছি একটা দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো আছে। এখানে আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে 15 নম্বর যে প্রশ্নটা, গোলকটির মধ্যে কোন বল কাজ করছে? গোলকটির মধ্যে অবশ্যই সাম্য বল কাজ করছে। দেখো এখানে যে বব বা ভারী বস্তু ঝুলানো আছে, এর উপর পৃথিবীর অভিকর্ষ ত্বরণজনিত বল বা বস্তুর ওজন এমজি কাজ করে সোজা বা খাড়া নিচের দিকে, আর বস্তুটি যে সুতোর সাহায্যে ঝুলে আছে সেই সুতোর টান বল টি, এটা কাজ করে সোজা উপর দিকে, খাড়া উপরের দিকে। এবার এই সুতোর টান বল এবং এই যে বস্তুর ওজন বা অভিকর্ষ ত্বরণজনিত বল যদি সমান না হতো এবং বিপরীতমুখী না হতো, তাহলে তো এভাবে স্থির ঝুলে থাকতে পারতো না। অতএব এটি একটি সাম্য বলের উদাহরণ। এরপরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে সুতাটি কেটে দিলে গোলকটির উপর কোন বল কাজ করবে? সুতোটি কেটে দাও, সুতো কেটে দিলে কি হবে? সুতো কেটে দিলে পরে আমাদের এখান থেকে সুতোটা কাটা গেল, তাহলে আর সুতোর উপরে কোনো টান বল থাকবে না, বস্তুর উপরে সুতোর কোনো টান বল থাকবে না, তখন শুধুমাত্র নিচের দিকে অভিকর্ষ বলটাই ক্রিয়া করবে। সঠিক উত্তর হলো ঘ। এরপরে একটি প্রশ্ন আমরা দেখি, উত্তল দর্পণের প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক? সম্ভবত এই প্রশ্নটি হঠাৎ করেই চলে এসেছে। এখন পর্যন্ত যত প্রশ্ন দেখলাম সবই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইসব অধ্যায়ের। হঠাৎ করে আমাদের একটি অষ্টম অধ্যায়ের প্রশ্ন চলে এসেছে মনে হয়। আচ্ছা দেখি, উত্তল দর্পণের প্রতিবিম্বর ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তল দর্পণ যদি আমরা জানি, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব সবসময় অবাস্তব হয়। উত্তল দর্পণটা থাকে এরকম। তাহলে এই উত্তল দর্পণে যখন আলোকরশ্মি আসে, আলোকরশ্মি এসে প্রতিফলিত হয়ে যখন ফেরত যায়, তখন সে আর বাস্তব প্রতিবিম্ব গঠন করতে পারে না, সে অবাস্তব প্রতিবিম্ব গঠন করে, কিন্তু প্রতিবিম্বগুলো হয় সোজা। আচ্ছা, বলের মাত্রা কোনটি? বলের মাত্রা আমরা সম্ভবত একটু আগের কি সলভ করলাম? বলের মাত্রা, বল, আচ্ছা কাজের মাত্রা, হ্যাঁ বলের মাত্রা আমরা 2 নম্বর প্রশ্ন সলভ করেছিলাম। দেখো বলের মাত্রা, রিপিট প্রশ্ন চলে এসেছে, শিক্ষার্থীদের জন্য তো ভালো হয়েছে, তারা কমন মার্কস পেয়ে যাবে। তাহলে বলের মাত্রা তোমরা পারবে, অলরেডি আমরা দেখেছি। এরপরে আমাদের বলের গুণগত ধারণা দেয় নিউটনের কোন সূত্র? এটা অনেকের কাছে একটু কনফিউজিং আই গেস। বলের গুণগত ধারণা আমরা জানি নিউটনের গতির যে 3টি সূত্র, এর মধ্যে প্রথম সূত্র যেটা জড়তার সূত্র, এই জড়তার সূত্র থেকে আমরা বলের গুণগত ধারণা পাই। এবার এই জড়তার যে সূত্রটা, সেখানে আমরা নর্মালি কি জানি, বাহ্যিক বল প্রয়োগ না করলে, অর্থাৎ আমরা সবাই সাধারণত চিন্তা করি এফ ইকুয়াল 0, তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকে। বাস্তবতা যেটা হলো, যখনই তোমরা এসএসসিতে চলে যাবে তখন দেখবে আসলে এফ ইকুয়াল 0 না, সামেশন অফ এফ ইকুয়াল 0। হ্যাঁ, সামেশন অফ এফ ইকুয়াল 0 মানে তোমরা এখনও অলরেডি পড়ে ফেলেছো। এই যে একটু আগেই আমরা সাম্য বল অসাম্য বল দেখেছি, মানে একাধিক বলের লব্ধি যদি শূন্য হয়, একাধিক বলের লব্ধি যদি শূন্য হয়, সেক্ষেত্রে নিউটনের গতির প্রথম সূত্রটা প্রযোজ্য। একাধিক বল, ধরো একটা বস্তু, এই যে একটা অবজেক্ট, এই এম ভরের একটা বস্তুর উপরে এই দিক থেকে একটা বল ক্রিয়া করছে, এই দিক থেকে একটা বল ক্রিয়া করছে। এবার এইটা দুই দিক থেকেই প্রযুক্ত বল যদি সমান মানের হয়, তাহলে বস্তুটা কোন দিক যাবে? এদিকে না এদিকে? কোনো দিকেই যেতে পারবে না। আরও ধরো বিভিন্ন দিক থেকে, উপর থেকে নিচ থেকে বিভিন্ন দিক থেকে বল প্রযুক্ত হচ্ছে, বাট সব দিক থেকে এমনভাবে বল প্রযুক্ত হচ্ছে যে বস্তুটার উপরে নিট বল বা বলের লব্ধি হয়ে যায় শূন্য। তোমরা কখনো দড়ি টানাটানি খেলা দেখেছো? দুই দিক থেকে অনেক, মানে দুই দলে অনেক লোক থাকে যারা দুই দিক থেকেই দড়িটাকে টেনে তাদের দিকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন দুই দিক থেকে তাদের প্রযুক্ত বলের মান সমান হয়, তখন দড়িটা দুই দিকের কোনো দিকেই যায় না। বা যারা পাঞ্জা লড়েছো তারা জানো, যখন তুমি এবং তোমার প্রতিপক্ষ সমান পরিমাণে বল প্রয়োগ করো, তখন কিন্তু কোনো দিকেই মুভ করে না। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের বলের গুণগত ধারণা দেয় নিউটনের প্রথম সূত্র, বাট কোশ্চেনটা আরও একটু পেঁচিয়ে দেখো, নিউটনের গতির প্রথম সূত্র মূলত এই যে সাম্য বলের ধারণা দেয়, সামেশন অফ এফ ইকুয়াল 0, তাহলে এটাকে সাম্য বলের সূত্রও বলা যেতে পারে। অতএব আমাদের সঠিক উত্তর হবে 19-এর ক নম্বর।
বলের গুণগত ধারণা দেয় নিউটনের সাম্য বলের সূত্র। এটাকে সাধারণত জড়তার সূত্রই বলা হয়। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি 19 পর্যন্ত গেল, এরপরে আমাদের 20 নম্বর প্রশ্ন। আচ্ছা, এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকাজ শূন্য হবে? আমরা অলরেডি জানি আমাদের আমাদের কৃতকাজ কি, ডাব্লিউ ইকুয়াল হলো এফ এস কস থেটা। এবার এই যে মধ্যবর্তী কোণ কত হলে শূন্য হবে, বলের মান সরণের মান শূন্য না হলেও কস থেটার মান শূন্য হতে পারে। কখন? যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ অথবা থেটার ভ্যালু 90 ডিগ্রি হয়। তুমি যেদিকে বল প্রয়োগ করছো, বল প্রয়োগের সাথে বস্তুটি সমকোণে সরে গেল। এই ক্ষেত্রে আমাদের ডাব্লিউ ইকুয়াল কী হবে? ডাব্লিউ ইকুয়াল এফ এস কজ 90 ডিগ্রি, এবং কজ 90 ডিগ্রির ভ্যালু হলো 0। তাহলে 0 ইন্টু এনিথিং কী হয়ে যাবে? 0 ইন্টু এনিথিং মানে 0। অতএব ডাব্লিউ ইকুয়াল 0 হয়ে যাবে কখন? যখন 90 ডিগ্রি হবে। বল সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কৃতকাজ শূন্য। এরপরে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে যদি 1 মিটার সরণ হয় তাহলে বল দ্বারা কৃতকাজ। এটা তো আরও সিম্পল করে ফেলেছে আমাদের। ডাব্লিউ ইকুয়াল দেখো এফ এস, তাহলে 1 নিউটন বল 1 মিটার সরণ, তাহলে কৃতকাজের পরিমাণও কি 1 জুলই হবে। সঠিক উত্তর ঘ। এরপরে 22 নম্বর প্রশ্ন দেখি, 20 নিউটন বল কোনো একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার সরে গেল, তাহলে কাজের পরিমাণ কত? একটু আগেই আমরা সূত্র দেখলাম, আমরা জানি কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল কি, ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থেটা, এফ এস কস থেটা। তাহলে এখানে আমাদের প্রযুক্ত বল কত? 20, সরণ কত? 5 মিটার। দেখো 20 নিউটন বল প্রয়োগ করে 5 মিটার সরে গেল, এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ থেটা কত? 60 ডিগ্রি কোণে সরে গিয়েছে, তাহলে 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হাফ। ত্রিকোণমিতি তোমরা ভালোভাবেই করেছো আই গেস, তাহলে এগুলো মুখস্থ থাকার কথা। আমাদের কৃতকাজের পরিমাণ হবে 50 জুল। সঠিক উত্তর খ। এরপরে 23 নম্বর প্রশ্ন, 50 কেজি ভরের একটি বস্তুকে 150 মিটার উঁচুতে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কতটুকু কাজ করতে হবে? একেবারেই সহজ। অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ আমরা জানি ডাব্লিউ ইকুয়াল কি, এম জি এইচ। অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ, এখানে এম হলো 50, জি এর ভ্যালু 9.8 এবং এইচ এর ভ্যালু হলো 150। ক্যালকুলেশন করলে কত হয়? 50 ইন্টু 9.8 ইন্টু 150, 73, আচ্ছা 7.35 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 7.35 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটা আমাদের সঠিক উত্তর। 23 গ নম্বর। আচ্ছা, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ ঋণাত্মক হবে? আমরা জানি যেদিকে বল প্রয়োগ করা হয়, ধরো আমি এদিকে বল প্রয়োগ করলাম, প্রযুক্ত বল যেদিকে থাকে, বলের যদি বিপরীত দিকে সরণ হয়, স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা দেখি, বা অভিকর্ষ বলের কারণে যদি কোনো বস্তু, অভিকর্ষ বল বস্তুর উপর ক্রিয়া করে নিচের দিকে, আর আমরা যদি বস্তুটিকে বল প্রয়োগ করে উপরে উঠাই, তাহলে অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজের জন্য কিন্তু মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়। এটাই কিন্তু ছিল আমাদের ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের জন্য তাহলে বল সরণের মধ্যবর্তী কোণ হতে হবে 180 ডিগ্রি। গ নম্বর সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন 25, 85 কেজি ভরের একজন ব্যক্তি কতটুকু উচ্চতায় আরোহণ করলে তিনি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল কাজ করবেন? তাহলে এখানে কত উচ্চতা, এটাও অভিকর্ষ বলের বিরুদ্ধে আর কি কৃত কাজ আমাদের। ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। তাহলে এইচ এর ভ্যালু জানতে চাচ্ছে, এইচ ইকুয়াল কী হবে? ডাব্লিউ বাই এম জি। ডাব্লিউ বলতে তিনি কতটুকু কাজ করলেন? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল কাজ করেছেন, এবং তার ভর কত? 85, এবং অভিকর্ষ ত্বরণ কত? 9.8। তাহলে আমরা ক্যালকুলেশন করি, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 85 ইন্টু 9.8, তাহলে সঠিক উত্তর চলে আসছে আমাদের 108.04 মিটার, অর্থাৎ 25 নম্বরের সঠিক উত্তর হলো খ। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, টেক্সট করবে বা কমেন্ট বক্সে জানাবে, চেষ্টা করব আরও বিস্তারিত সমাধান দেওয়ার। ধন্যবাদ সকলকে।